আসসালামু আলাইকুম সবাইকে। আমরা আমাদের কেমিস্ট্রি লাইভ ক্লাস আজকে আবার শুরু করব। কালকের টপিকের কন্টিনিউশন আর কি। কালকে আমরা এস ব্লক মৌল এবং পি ব্লক মৌল নিয়ে কথাবার্তা বলেছি। আজকে আমরা ডি ব্লক মৌল নিয়ে কথাবার্তা বলবো। তো আমরা সোজা স্লাইডে চলে যাব। ডি ব্লক মৌল। তো ডি ব্লক মৌল বলতে আমরা কি বুঝি? ডি ব্লক মৌল বলতে বুঝি যাদের সর্বশেষ ইলেকট্রন ডি অরবিটালে প্রবেশ করে। তো যাদের সর্বশেষ ইলেকট্রন ডি অরবিটালে প্রবেশ করে তাদেরকে আমরা বলবো হচ্ছে ডি ব্লক মৌল। এখন ডি ব্লক মৌল সাধারণ ইলেকট্রন বিন্যাস আমরা যদি দেখি, এটা হচ্ছে n-1 d1 to 10 ns1 to 2। এটা দিয়ে অ্যাকচুয়ালি কি বোঝায় আমরা একটা এক্সাম্পল দেখলেই বুঝতে পারবো। যেমন হচ্ছে সাপোজ আমরা ক্রোমিয়াম নিলাম। ক্রোমিয়ামের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 24টা। তো যখন আমরা ইলেকট্রন বিন্যাস করব 1s2 2s2 2p6 3s2 3p6 3s2 3p6 3d 5 4s1। আবার আরেকটা এক্সাম্পল যদি আমরা নিই, জিঙ্ক 30। জিঙ্কের ক্ষেত্রে আমরা দেখব 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d 10। তার মানে আমার আইদার এস অরবিটাল যেটা থাকবে, এস অরবিটালটা আমাদের আইদার পূর্ণ হবে আর অপূর্ণ অবস্থায় থাকবে, একটা বা দুইটা ইলেকট্রন থাকবে, এবং ডি অরবিটালে হাইয়েস্ট 10টা ইলেকট্রন ধরবে অথবা তাদের ভিতরে কেবল একটা ইলেকট্রন ঢুকবে। তো এদের সাধারণ ইলেকট্রন বিন্যাস দিয়ে এটাই বোঝায় যে n-1 মানে হচ্ছে এস অরবিটালটা যেটা থাকবে, যত নাম্বার শক্তি স্তরে থাকবে তার চেয়ে ডি অরবিটালটা ঠিক তার আগের শক্তি স্তরে থাকবে। এখন আমাদের মৌল সংখ্যা ডি ব্লক মৌল সংখ্যা হচ্ছে 41টা। এখন ডি ব্লক মৌল সংখ্যা আমাদের বেসিক্যালি থাকে হচ্ছে গ্রুপ 3 থেকে গ্রুপ 12-এ। এখন গ্রুপ 3 থেকে 12-এর দিকে যদি তুমি তাকাও, এখানে টোটাল মৌল সংখ্যা হচ্ছে 38টা। তো বাকি তিনটা কোত্থেকে আসে? বাকি তিনটা হচ্ছে আমাদের রেডিও অ্যাক্টিভ মৌল। এগুলাকে তেজস্ক্রিয় মৌল বলা হয়, থোরিয়াম, ল্যান্থানাম এবং অ্যাক্টিনিয়াম। তো আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। হ্যাঁ, ডি ব্লক মৌল আমরা সবকয়টা ডি ব্লক মৌল 41টা ডি ব্লক মৌল নিয়ে আমাদের কথাবার্তা বলার কোনো দরকার নেই। আমাদের ডি ব্লক মৌল কয়েকটা নিয়ে জানলেই আমাদের চলবে। তো আমরা বেসিক্যালি যেটা নিয়ে কনসার্ন সেটা হচ্ছে আমাদের চতুর্থ পর্যায়ের যে ডি ব্লক মৌল আছে, এখানে 10টা মৌল আছে। এই 10টা মৌল নিয়ে আমরা কথাবার্তা বলবো। আচ্ছা, তো এরপরে আমরা যেটা দেখব যে আমরা ঠিক আগের স্লাইডে যেটা দেখলাম যে 10টা মৌল স্ক্যান্ডিনিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক, এদের মধ্যে গলনাঙ্কের যে সম্পর্কটা, এটাকে ধাতব বন্ধনের সক্রিয়তা, সেম হেডিংয়ে আমরা বলতে পারি যে যাদের গলনাঙ্ক বেশি হবে তাদের ধাতব বন্ধনের সক্রিয়তাও বেশি হবে। এটা খুবই একটা কমন সেন্স যে আমাদের একটা কোনো মৌল সেটার একটা ধাতব বন্ধন গঠন করলো, অনেকগুলো মৌল সেম টাইপের মৌল একই সাথে মিলে একটা ধাতব বন্ধন গঠন করলো, তাদেরকে গলাইতে আমার যদি বেশি তাপ দিতে হয় তার মানে হচ্ছে তাদের বন্ধনটা তত বেশি স্ট্রং। তো আমরা এখন এখানে আস্তে আস্তে দেখব। এখানে আমরা একটা গ্রাফ অঙ্কন করলাম। এখানে হচ্ছে আমাদের টেম্পারেচার, আর এখানে আমাদের থাকবে হচ্ছে মৌল। তো আমরা একবার স্ক্যান্ডিয়াম থেকে শুরু করব, এবং এই গ্রাফটা কোনো অ্যাবসোলুট গ্রাফ না, এটা হচ্ছে রিলেটিভ একটা গ্রাফ, একটার সাথে আরেকটা তুলনা করার জন্য। এখানে আমাদের ভ্যালুর কোনো তারতম্য থাকতে পারে। তো প্রথমে আমাদের স্ক্যান্ডিয়াম থাকবে, স্ক্যান্ডিয়ামের বেজ লেভেলটা থাকবে, এবং এখানে এটার মেইন কনসেপ্ট যেটা সেটা হচ্ছে আমাদের যত ফ্রি ইলেকট্রন থাকবে, যত বেশি ফ্রি ইলেকট্রন থাকবে তার গলনাঙ্ক তত বেশি হবে। ফ্রি ইলেকট্রন যত বেশি থাকবে গলনাঙ্ক তত বেশি হবে। এখন স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে ফ্রি ইলেকট্রনটা আমরা কিভাবে ডিটারমাইন করব? স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে আমরা দেখি স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি, এটা আর্গন পর্যন্ত, এরপরে 4s2
3d1। এখন এটা একটা স্টেবল ইলেকট্রন বিন্যাস, এটা একটা স্টেবল ইলেকট্রন বিন্যাস, এখানে কোনো ফ্রি ইলেকট্রন নাই। আমরা যদি এর অরবিটালের চিত্র আঁকি, এর ভিতরে এইভাবে দুইটা ইলেকট্রন আছে, যেটা হচ্ছে এর হাইয়েস্ট ক্যাপাসিটি। এখন ডি অরবিটালে যদি 5টা এরকম ডি অরবিটাল থাকে, তার ভিতরে একটা ডি অরবিটালের ভিতরে DXY অরবিটাল, তার ভিতরে আমাদের একটা ইলেকট্রন প্রবেশ করে আছে। তো এটা একটা ফ্রি ইলেকট্রন। তো স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে আমার ফ্রি অ্যাভেলেবল ইলেকট্রন হচ্ছে একটা। এরপরে আমরা দেখি টাইটানিয়াম। টাইটানিয়ামের ক্ষেত্রে কি অবস্থা? টাইটানিয়ামের ক্ষেত্রে টাইটানিয়াম হচ্ছে 22, তার মানে এখানে আসবে হচ্ছে আর্গন পর্যন্ত, তারপরে 4s2 3d2। এখন 3d2 অবস্থাটা কি? 4s2 নিয়ে আমি আর কথা বলতে চাচ্ছি না। 3d2 এর ক্ষেত্রেও আমাদের এরকম 5টা অরবিটাল থাকবে, এই একটা, এই একটা। তার মানে এখানে দুইটা অরবিটালে দুইটা আলাদা আলাদা ইলেকট্রন এইভাবে প্রবেশ করেছে। তো এখন এখানে তাহলে এটার অ্যাভেলেবল ইলেকট্রন কত হলো? ফ্রি অ্যাভেলেবল ইলেকট্রন হলো দুইটা। তার জন্য স্ক্যান্ডিয়ামের চেয়ে এর গলনাঙ্ক হবে হচ্ছে বেশি, যেহেতু এখানে অ্যাভেলেবল ইলেকট্রন সংখ্যা বেশি। এইখানে হচ্ছে আমাদের টাইটানিয়ামের অবস্থা। এরপর যদি আমরা ভ্যানাডিয়াম করি, ভ্যানাডিয়ামের ক্ষেত্রে এখানে 4s2 3d3। তো আমরা যদি আবার 3d অরবিটালের দিকে তাকাই, এই এক এক এক, তাহলে এখানে ফ্রি অ্যাভেলেবল ইলেকট্রন আমার থাকতেছে হচ্ছে 3টা, যার ফলে টাইটানিয়ামের চেয়ে এর গলনাঙ্ক আরেকটু বাড়বে। ভ্যানাডিয়ামের পরে আমার অবস্থা হচ্ছে ক্রোমিয়াম। তো ক্রোমিয়াম হচ্ছে 24 এর ক্ষেত্রে এখানে আর্গন পর্যন্ত ইলেকট্রন বিন্যাস 3p6 পর্যন্ত যাবে। এরপরে কি অবস্থা হবে? এরপরে 4s2 4s1 3d5। তো এখানে দেখো, আমরা যদি এটার অরবিটালের চিত্র আঁকি, এই হচ্ছে গিয়ে 4s অরবিটালটা, যেখানে একটা ইলেকট্রন আছে, এবং 3d5। এখন এখানে অনেকে না বুঝেই বলতে পারে এখানে তো অ্যাভেলেবল ইলেকট্রন সংখ্যা 6টা, যেহেতু অরবিটালের প্রত্যেকের আমার ক্যাপাসিটি হচ্ছে 2 এবং প্রত্যেকটার ভিতরে একটা করে আছে। কিন্তু না, এখানে 3d5 এটা হচ্ছে গিয়ে ডি অরবিটালের অর্ধপূর্ণ রূপ, তাই এটা একটা স্টেবল ইলেকট্রন বিন্যাস। সো এখান থেকে তুমি ইলেকট্রনগুলোকে ফ্রি অ্যাভেলেবল ইলেকট্রন হিসেবে কনসিডার করতে পারো না, যার জন্য আমরা এখানে অ্যাভেলেবল ইলেকট্রন পাই জাস্ট 4s অরবিটালে একটা ইলেকট্রন, যার জন্য এর গলনাঙ্কটা ধাম করে কমে যায়। এখানে থাকবে হচ্ছে ক্রোমিয়াম, যেহেতু এখানে অ্যাভেলেবল ইলেকট্রন সংখ্যা হচ্ছে 1। এরপরে ক্রোমিয়ামের পরে আমাদের থাকে হচ্ছে ম্যাঙ্গানিজ। আমরা যদি ম্যাঙ্গানিজের ইলেকট্রন বিন্যাসটা করি, ম্যাঙ্গানিজে আবার আর্গন পর্যন্ত, এরপরে ম্যাঙ্গানিজ হচ্ছে 25 4s2 3d5। এখন দেখো 3d5 একটা স্টেবল ইলেকট্রন বিন্যাস, 4s2 ও একটা স্টেবল ইলেকট্রন বিন্যাস, যার ফলে এখানে কোনো অ্যাভেলেবল ইলেকট্রন থাকে না, তাই ক্রোমিয়াম থেকে ম্যাঙ্গানিজ এর গলনাঙ্ক আরো কমে যায়। এরপরে আমরা যদি ম্যাঙ্গানিজের পরেরটা নেই, আয়রন। আয়রনের ক্ষেত্রে আমরা দেখব আর্গনের পরে আমার এখানে থাকবে হচ্ছে 4s2 3d6। তো আমরা যদি এখন এটার অরবিটালের অবস্থাটা দেখি, অরবিটালে কিভাবে ইলেকট্রনগুলো থাকে, এখানে দুইটা ইলেকট্রন এবং এইখানে ছয়টা ইলেকট্রন এইভাবে থাকবে। তো দেখো এইটা একটা স্টেবল অবস্থা, এটা একটা স্টেবল অবস্থা। এখানে তাহলে ফ্রি ইলেকট্রন কয়টা? 4টা, যার ফলে ম্যাঙ্গানিজ থেকে আয়রনের গলনাঙ্ক আবার বেড়ে যাবে। আয়রনের এখানে অ্যাভেলেবল ইলেকট্রন সংখ্যা হচ্ছে 4। এরপরে আমরা দেখব যে আয়রনের পরে কে থাকে। আয়রনের পরে আমার থাকে হচ্ছে কোবাল্ট। কোবাল্টের ইলেকট্রন বিন্যাস আমরা যদি দেখি, আর্গন পর্যন্ত, এবং এখানে থাকবে হচ্ছে 4s2 3d7। এটা নিয়ে আমাদের আর কথা বলার দরকার নাই। 4s2 আমরা দেখব 3d7 এর কি অবস্থা। তো এইখানে দুইটা ইলেকট্রন, এইখানে দুইটা ইলেকট্রন, এইখানে একটা একটা একটা, তাহলে এখানে অ্যাভেলেবল ইলেকট্রন আমার থাকতেছে হচ্ছে 3টা, যার ফলে আমার আয়রনের 4টা অ্যাভেলেবল ইলেকট্রন থেকে কোবাল্টের অ্যাভেলেবল ইলেকট্রন সংখ্যা একটা কম, যার ফলে এর গলনাঙ্ক একটু ড্রপ করবে আয়রনের তুলনায়। ওকে, এরপরে আমার থাকবে হচ্ছে নিকেল। নিকেলের ক্ষেত্রে আবার 4s2 এবং তারপরে থাকবে 3d7 না হয়ে 3d8। তাহলে 3d8 এর ক্ষেত্রে কি হবে?
কোবাল্টের পরে আমার থাকবে হচ্ছে নিকেল 4s2 3d8। আমরা যদি অরবিটালের চিত্র আঁকি, এখানে থাকবে হচ্ছে 4s2, তাহলে এখানে অ্যাভেলেবল ইলেকট্রন সংখ্যা কত? অ্যাভেলেবল ইলেকট্রন সংখ্যা আমার থাকতেছে হচ্ছে 2টা, যার ফলে 3টা থেকে 2টা হলো, এই জন্য নিকেলের গলনাঙ্ক আর একটু কমে যাবে। ওকে, এরপরে আমার থাকে হচ্ছে কোবাল্ট, নিকেল, এরপরে থাকবে হচ্ছে আবার কপার। কপারের ক্ষেত্রে কপার হচ্ছে 29 নাম্বার 4s2 3d9, 4s2 3d9। তো 4s2 এটা আবার স্টেবল একটা ইলেকট্রন বিন্যাস, এবং এরপরে 3d9 এর ক্ষেত্রে এখানে দেখো অ্যাভেলেবল ইলেকট্রন আমার কয়টা আছে? অযুগ্ম ইলেকট্রন আমার আছে হচ্ছে একটা, যার ফলে নিকেলের 2টা ফ্রি অ্যাভেলেবল ইলেকট্রন থেকে কপারের ফ্রি অ্যাভেলেবল ইলেকট্রন আরেকটা কমে যাচ্ছে, যার ফলে কপারটা আরো নিচে চলে যাবে। এরপরে আমার থাকে হচ্ছে জিঙ্ক। জিঙ্ক হচ্ছে লাস্টে আর্গন 4s2 3d10। তার মানে 3d10 কি একটা স্টেবল ইলেকট্রন বিন্যাস, 4s2 কি একটা স্টেবল ইলেকট্রন বিন্যাস। এখানে কোনো অ্যাভেলেবল ইলেকট্রন নাই, যার ফলে এর অ্যাভেলেবল ইলেকট্রন হচ্ছে 0। ওকে, তো এই হচ্ছে গিয়ে আমাদের গলনাঙ্কের যে ব্যাপার স্যাপার সেটা। এবং এখানে ধাতব বন্ধনের সক্রিয়তা যদি আমরা বলি, আমরা ধাতব বন্ধনের সক্রিয়তাও এখান থেকে দেখতে পারবো, কিন্তু একটা জিনিস এখানে নোট ওয়ার্দি, সেটা হচ্ছে আমরা অবশ্যই ম্যাঙ্গানিজ আর স্ক্যান্ডিয়ামের মধ্যে তুলনা করব না। আমরা এখানে তুলনা করব ম্যাঙ্গানিজ আর ক্রোমিয়ামের মধ্যে, বা ম্যাঙ্গানিজ বা আয়রনের মধ্যে। আমাদের কোশ্চেনগুলোও এভাবে হবে যে আয়রন নাকি ম্যাঙ্গানিজ কোনটার গলনাঙ্ক বেশি। আমাদের কোশ্চেন কখনো হবে না স্ক্যান্ডিয়াম নাকি ম্যাঙ্গানিজেরটা বেশি, কোনটার বেশি কোনটার কম, সেটা আমাদের পাশাপাশি অবস্থানের উপর ডিপেন্ড করবে। এই গ্রাফটা হচ্ছে রিলেটিভ একটা গ্রাফ, এটা কোনো অ্যাবসোলুট গ্রাফ না, এটা অ্যাবসোলুট ভ্যালু দিয়ে বানানো না, এটা জাস্ট একটার সাথে আরেকটার তুলনা করার একটা টুল। ওকে, তো আমরা দেখব এরপরে আমাদের হেডিং হচ্ছে অবস্থান্তর মৌল। অবস্থান্তর মৌল রিলেটেড। তো অবস্থান্তর মৌল জিনিসটা কি? অবস্থান্তর মৌল হচ্ছে যাদের ইলেকট্রন বিন্যাসে D1 to 9 থাকবে এবং একই সাথে সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাস D1 to 9 থাকবে। মানে আমাদের একটা মৌল যদি এরকম থাকে যে যার ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ শক্তি স্তরে আমরা দেখি যে D1 to 9 1 2 3 4 এরকম করে হাইয়েস্ট 9টা পর্যন্ত থাকতে পারবে, এবং পাশাপাশি তাদের সুস্থিত আয়ন যেটা, সেই সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাসে অবশ্যই D1 to 9 থাকতে হবে। আদারওয়াইজ যদি একটা হয় যে এমন একটা মৌল আমরা নিলাম যে মৌলের ইলেকট্রন বিন্যাসে হচ্ছে আমরা দেখতেছি যে D1 to 9, কিন্তু তাদের সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাসে সেরকম আমরা দেখতে পাচ্ছি না, তাহলে সেটা অবস্থান্তর হবে না। আমাদের দুইটা কন্ডিশনই মিট আপ করতে হবে। এখন আমাদের এখানে যে কথাটা বলা আছে সেটা হচ্ছে সব অবস্থান্তর মৌল ডি ব্লক মৌল, কিন্তু সব ডি ব্লক মৌল অবস্থান্তর মৌল নয়। বিষয়টা অ্যাকচুয়ালি কি? তো আমরা একটা এক্সাম্পল নেই। আমাদের একটা খুবই পরিচিত ডি ব্লক মৌল হচ্ছে স্ক্যান্ডিয়াম। তো স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি আমরা দেখি, স্ক্যান্ডিয়াম হচ্ছে 21, এটা আর্গন পর্যন্ত, এরপরে 4s2 3d1। তার মানে এর যে মৌলের ইলেকট্রন বিন্যাস সেটা কিন্তু মিট আপ করছে, এটা কিন্তু D1 to 9 এর ভিতরে হইছে। কিন্তু কথা হচ্ছে এর যে সুস্থিত আয়ন হচ্ছে স্ক্যান্ডিয়ামের সুস্থিত আয়ন হচ্ছে স্ক্যান্ডিয়াম 3+। তো 3+ হওয়া মানে কি? এখান থেকে একটা ইলেকট্রন বের হয়ে যাবে, এখান থেকে এই দুইটা ইলেকট্রন বের হয়ে যাবে। তার মানে এটা আসবে হচ্ছে আর্গন, এরপরে 4s0 3d0। তার মানে কিন্তু এটা কিন্তু আমার এই কন্ডিশনটা D1 to 9 এই কন্ডিশনটা মিট আপ করে নাই, তার জন্য স্ক্যান্ডিয়াম অবস্থান্তর মৌল হবে না। কিন্তু স্ক্যান্ডিয়াম কিন্তু একটা ডি ব্লক মৌল, তার কারণ এর মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ শক্তি স্তরে আমরা দেখতে পাচ্ছি যে সর্বশেষ যে ইলেকট্রনটা সেটা কিন্তু ডি অরবিটালে প্রবেশ করেছে। এরপরে আমরা দেখব হচ্ছে আয়রন। আয়রনের ক্ষেত্রে আয়রন হচ্ছে 26, এখানে আর্গন পর্যন্ত, এরপরে 4s2 3d6।
এবং আয়রনের দুইটা আয়ন আমরা দেখি, দুইটা আয়ন আমরা বেশি ফেস করি, একটা হচ্ছে আয়রন 2+, একটা হচ্ছে আয়রন 3+, কিন্তু আমাদের সুস্থিত আয়ন হচ্ছে আয়রন 3+। তো আয়রন 3+ এর যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, আর্গন 4s থেকে দুইটা ইলেকট্রন বের হয়ে যাবে, যেহেতু 4s হচ্ছে সর্বশেষ শক্তি স্তরে, এবং d অরবিটাল থেকে একটা ইলেকট্রন বের হয়ে যাবে 3d5। তার মানে দেখো তো এটা d1 to 9 যে অবস্থাটা, এই কন্ডিশনটা আমার হচ্ছে মিট আপ করছে। এই জন্য আয়রন একই সাথে একটা ডি ব্লক মৌল এবং একই সাথে একটা অবস্থান্তর মৌল। এরপরে আমরা দেখব হচ্ছে জিঙ্ক। জিঙ্কের ক্ষেত্রে কি অবস্থা? জিঙ্কের ক্ষেত্রে আমরা যদি দেখি, জিঙ্কের ইলেকট্রন বিন্যাস হচ্ছে আর্গন পর্যন্ত। এবার জিঙ্কের পারমাণবিক সংখ্যা হচ্ছে 30, তার মানে 4s2 3d10। তো দেখো এখানে আমার জিঙ্কের আয়ন নিয়ে আর কথা বলতে হচ্ছে না, তার কারণ জিঙ্কের যে মৌল যেটা আছে, মৌলটার ইলেকট্রন বিন্যাসে আমরা দেখতে পাচ্ছি এটা 3d10 হয়ে গেছে। তার মানে এটা d1 to 9 এর যে শর্ত যেটা, সেটা কিন্তু মিট আপ করে নাই, যার জন্য জিঙ্ক অবস্থান্তর মৌল হবে না। তো আমরা এখান থেকে বুঝতে পারলাম যে স্ক্যান্ডিয়াম একটা ডি ব্লক মৌল, কিন্তু স্ক্যান্ডিয়াম একটা অবস্থান্তর মৌল হয় নাই। একই সাথে জিঙ্ক একটা ডি ব্লক মৌল, কিন্তু জিঙ্ক একটা অবস্থান্তর মৌল হয় নাই। কিন্তু একই সাথে আয়রন একটা ডি ব্লক মৌল, সেটা কিন্তু অবস্থান্তর মৌল হয়েছে। সো আমরা এই কন্ডিশন থেকে বলতে পারি যে সব অবস্থান্তর মৌল ডি ব্লক মৌল, কিন্তু সব ডি ব্লক মৌল অবস্থান্তর মৌল নয়। ওকে, তো আমরা এবার একটা কোশ্চেন দেখব, যে কোনটি অবস্থান্তর নয়। একটা এমসিকিউ টাইপের কোশ্চেন, কোনটি অবস্থান্তর নয়। তো আমাদের ধরো এ নাম্বার অপশনে দেওয়া আছে হচ্ছে ম্যাঙ্গানিজ, বি নাম্বার অপশনে দেওয়া আছে হচ্ছে স্ক্যান্ডিয়াম 3+, সি নাম্বার অপশনে দেওয়া আছে হচ্ছে স্ক্যান্ডিয়াম, ডি নাম্বার অপশনে দেওয়া আছে হচ্ছে আয়রন। আচ্ছা, তো প্রথমে আমরা ম্যাঙ্গানিজ দেখব। ম্যাঙ্গানিজের কি অবস্থা? ম্যাঙ্গানিজ হচ্ছে আর্গন পর্যন্ত, এরপরে 4s2 3d5, এবং ম্যাঙ্গানিজের সুস্থিত আয়ন হচ্ছে ম্যাঙ্গানিজ 2+। ম্যাঙ্গানিজ 2+ এর ক্ষেত্রে আমরা বলতে পারি এটা আর্গন 4s0 3d5। সো এটা একটা অবস্থান্তর মৌল, সো এটা আমার কোশ্চেনের আনসার না। এরপরে আমরা যদি দেখি আয়রনের ক্ষেত্রে আমরা বলতে পারি আয়রন হচ্ছে আয়রনের সুস্থিত আয়ন Fe3+, এবং আমরা পূর্ববর্তী স্লাইডেই দেখে আসছি যে আয়রন একটা অবস্থান্তর মৌল, তাই আমি আর এটা নিয়ে ডিসকাশন করতে চাচ্ছি না। এবং স্ক্যান্ডিয়াম যেটা, স্ক্যান্ডিয়ামও কিন্তু আমাদের অবস্থান্তর মৌল না। এখন বাকি থাকে হচ্ছে এটা স্ক্যান্ডিয়াম 3+। আমরা যদি তাকাই স্ক্যান্ডিয়াম 3+, এটার ইলেকট্রন বিন্যাসে আমরা দেখব আর্গন এখানে 4s0 3d0। তার মানে স্ক্যান্ডিয়াম 3+ কিন্তু আমাদের অবস্থান্তর হচ্ছে না, কিন্তু আমরা যখন কথা বলি তখন আমরা বলি যে অবস্থান্তর মৌল, আমরা কিন্তু অবস্থান্তর আয়ন বলি না। এটা কিন্তু একটা আয়ন। সো অনেকে অতি খুশি হয়ে এটা দাগায় দিতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি এটা আনসার না। এখানে আনসারটা হবে হচ্ছে স্ক্যান্ডিয়াম। কোনো আয়ন কখনো অবস্থান্তর বা অবস্থান্তর নয়, এই ডিসকাশনে আমরা যাইতেই পারবো না, তার কারণ ওটা একটা আয়ন। আমরা কেবলমাত্র মৌলের ক্ষেত্রে বলতে পারবো এটা অবস্থান্তর নাকি অবস্থান্তর না। আমাদের সবসময় মৌল চুজ করতে হবে। ওকে, এবার অবস্থান্তর মৌলের 5টা সাধারণ বৈশিষ্ট্য থাকে। একটা হচ্ছে এরা জটিল আয়ন গঠন করে, রঙিন যৌগ গঠন করে, চৌম্বকত্ব ধর্ম প্রদর্শন করে, পরিবর্তনশীল জারণ অবস্থা প্রদর্শন করে এবং প্রভাবক রূপে ক্রিয়া করে। তো এইখানে 5টা ধর্মই আমাদের জানা থাকা উচিত, যেহেতু আমরা ইন্টারমিডিয়েটের স্টুডেন্ট, কয়েকদিন পরে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিব। কিন্তু আমরা আজকে 5টা নিয়ে আলোচনা করতে পারবো না, সময় স্বল্পতার জন্য। আমরা হয়তো জটিল আয়ন গঠন করে যেটা এবং রঙিন যৌগ গঠন করে যেটা, এটা আমাদের বাদ দিতে হবে। আমাদের এই বাকি 3টা, এটা নিয়ে আমরা আজকে ডিসকাশন করব। চৌম্বকত্ব ধর্ম প্রদর্শন করে একটা অবস্থান্তর মৌল, পরিবর্তনশীল জারণ অবস্থা দেখায় এবং প্রভাবক রূপে ক্রিয়া করে। আমরা এই 3টা নিয়ে আলোচনা করব। ওকে, তো চৌম্বকত্ব ধর্ম প্রদর্শন করে। তো চৌম্বকত্ব জিনিসটাকে ইংলিশে আমরা বলি হচ্ছে ম্যাগনেটিজম। তো ম্যাগনেটিজম হচ্ছে 3 প্রকারের: প্যারাম্যাগনেটিজম, ডায়াম্যাগনেটিজম, ফেরোম্যাগনেটিজম। আচ্ছা,
এর মধ্যে সবচেয়ে শক্তিশালী হচ্ছে আমাদের প্যারাম্যাগনেটিক পদার্থ। প্যারাম্যাগনেটিক পদার্থে কি ঘটে? প্যারাম্যাগনেটিক পদার্থে অ্যাট লিস্ট একটি আনপেয়ার্ড ইলেকট্রন থাকে। তো আমরা একটা এক্সাম্পল নিই। আমরা দেখি যে এখানে যদি আমরা নেই সাপোজ স্ক্যান্ডিয়াম। স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে আমরা কি দেখব? স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে এখানে আর্গন 4s2 3d1। তো এখানে কি ঘটনা ঘটছে? এখানে ডি অরবিটালের দিকে তাকাও। ডি অরবিটালের দিকে তাকাইলে আমরা দেখব এখানে একটা ইলেকট্রন আছে, মানে ডি অরবিটালের 5টা ভিতরে একটাতে একটা ইলেকট্রন থাকবে। তো এটা কি? এটা একটা আনপেয়ার্ড অবস্থা। আর পেয়ার্ড ইলেকট্রন অবস্থা হচ্ছে এরকম। পেয়ার্ড ইলেকট্রন অবস্থা হচ্ছে অরবিটালের ভিতরে এইভাবে ইলেকট্রনগুলো থাকবে। তো এখানে অবশ্যই আমাদের স্ক্যান্ডিয়াম একটা প্যারাম্যাগনেটিক পদার্থ হবে। আর ডায়াম্যাগনেটিজমটা কি? ডায়াম্যাগনেটিজম হচ্ছে পেয়ার্ড ইলেকট্রন থাকবে, সবকটা পেয়ার্ড অবস্থায় থাকবে। যেমন হচ্ছে জিঙ্ক। জিঙ্ক আমাদের একটা ডায়াম্যাগনেটিক পদার্থ এবং এটা হচ্ছে সবচেয়ে দুর্বল ম্যাগনেটিজম। আর ফেরোম্যাগনেটিক আমরা একটু মনে রাখতে হবে আমাদের, ফেরোম্যাগনেটিক হচ্ছে 3টা পদার্থ আছে, আয়রন, কোবাল্ট, নিকেল। এগুলো হচ্ছে এমসিকিউ এর জন্য, এমসিকিউ এ এইভাবে আনসার করতে হবে। আচ্ছা, এরপরে আমরা দেখব হচ্ছে পরিবর্তনশীল জারণ অবস্থা। আচ্ছা, পরিবর্তনশীল জারণ অবস্থার সাথে আমরা এখানে আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে সুস্থিত আয়ন। কিছুক্ষণ আগে আমরা অবস্থান্তর মৌলের ভিতরে সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাস নিয়ে অনেকক্ষণ ডিসকাশন করছি। এখন সুস্থিত আয়নটা কিভাবে আমরা ডিটারমাইন করব? একই সাথে অনেকগুলো আয়ন যদি থাকে তার ভিতরে কোনটা সুস্থিত সেটা আমাদের ডিটারমাইন করতে হবে। তো আমরা দুইটা এক্সাম্পল নিই। সাপোজ আয়রন। আয়রনের ক্ষেত্রে আমরা দুইটা আয়ন দেখি, একটা হচ্ছে Fe2+ এবং আরেকটা হচ্ছে Fe3+। তো Fe2+ এর ক্ষেত্রে এর ইলেকট্রন বিন্যাসটা কি? Fe2+ এর ক্ষেত্রে আমরা দেখব আর্গন পর্যন্ত, এরপর 4s0 3d6। আয়রন 3+ এর ক্ষেত্রে হবে হচ্ছে আর্গন পর্যন্ত 4s0 3d5। তো আমাদের এখানে একটা সুস্থিত আয়ন নির্বাচন করতে গেলে কিছু কিছু জিনিস আমাদের কনসিডার করতে হবে। যেমন একটা সুস্থিত আয়ন হতে গেলে তার ভিতরে 4টা ফ্যাক্টর আমাদের খুব কনসিডার করতে হয়। এক হচ্ছে ইলেকট্রন বিন্যাস। আমাদের ইলেকট্রন বিন্যাসটা স্টেবল ইলেকট্রন বিন্যাস হতে হবে, আদারওয়াইজ সেটা সুস্থিত হতে পারবে না। এরপরে আমাদের দেখতে হবে হচ্ছে সাইজ। তারপরে আমাদের দেখতে হবে ইলেকট্রন ও প্রোটন রেশিও। ইলেকট্রন এবং প্রোটনের রেশিওটা আমাদের কনসিডারেবল অ্যামাউন্টে হতে হবে। এরপর আমাদের দেখতে হবে হচ্ছে শিল্ডিং ইফেক্ট। শিল্ডিং ইফেক্ট যত বেশি হবে সে তত বেশি সুস্থিত হবে। তার কারণ সুস্থিত জিনিসটা কি? সুস্থিত জিনিসটা হচ্ছে সে কম রিঅ্যাকশন দেবে। তার মানে তার ভিতরে যদি শিল্ডিং ইফেক্টটা বেশি থাকে তার মানে সে রিঅ্যাকশনটা কম দেবে, সে তত বেশি সুস্থিত হবে। ওকে, তো আমরা প্রত্যেকটা জিনিস আমরা দুইটা আয়নের জন্য কনসিডার করব। প্রথম আয়নের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আয়রন 2+। আয়রন 2+ এর ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস 3d6, আয়রন 3+ এর ক্ষেত্রে হচ্ছে 3d5। তার মানে ইলেকট্রন বিন্যাসের হিসাবে আমাদের আয়রন 3+ উইনার। এরপরে আমরা দেখব হচ্ছে ইলেকট্রন এবং প্রোটন রেশিও। এখানে ইলেকট্রন আছে হচ্ছে 24টা, প্রোটন আছে হচ্ছে 26টা। এখানে ইলেকট্রন আছে হচ্ছে 23টা, প্রোটন আছে হচ্ছে 26টা। তো এখন আমরা একটু চিন্তা করি যে আমাদের যখন একটা মৌল নিয়ে আমরা কথা বলি, ওই মৌলটার যে শক্তি স্তর, সেই শক্তি স্তরে ইলেকট্রন থাকে এবং তার নিউক্লিয়াসে হচ্ছে প্রোটন থাকে। নিউক্লিয়াস থেকে প্রোটনটা মেইন শক্তি স্তরের ইলেকট্রনগুলোকে আকর্ষণ করে। তারা ভিন্ন চার্জের, এই জন্য তারা একজন আরেকজনকে আকর্ষণ করে। এখন এখানে 26 জন মিলে 24 জনকে টানতেছে, আর এখানে 26 জন মিলে 23 জনকে টানতেছে। কোথায় আমার সাইজটা কম্প্যাক্ট হবে? সাইজটা অবশ্যই এখানে কম্প্যাক্ট হবে, তার কারণ 26 জন মিলে 23 জনকে টান দিচ্ছে আর 26 জন মিলে 24 জনকে টান দিচ্ছে। সো এখানে আমার এটা সাইজ যদি আমরা কনসিডার করি তাও আমাদের আয়রন 3+ উইনার হবে। আমরা যদি ইলেকট্রন প্রোটন রেশিও চিন্তা করি সেখানেও আমার এটা উইনার হবে। এবং শিল্ডিং ইফেক্ট জিনিসটা কি? একটা জিনিসের ভিতরে যত বেশি কম্প্যাক্টনেস থাকবে সেখানে শিল্ডিং ইফেক্টটা বেশি। তো এই জিনিসটা হচ্ছে ছোট, তাই এখানে এর শিল্ডিং ইফেক্টটাও হবে বেশি। তার
তার জন্য আমাদের আয়রন 3+ কে আমরা বলি হচ্ছে সুস্থিত আয়ন, আয়রন 2+ আমাদের সুস্থিত আয়ন হয় নাই। এরপরে আমরা আরেকটা কনসিডারেশন নেই, সেটা হচ্ছে কপারের ক্ষেত্রে। কপারের দুইটা আয়ন হচ্ছে কপার প্লাস এবং কপার 2+। তো কপার প্লাসের যদি আমরা ইলেকট্রন বিন্যাস দেখি, কপার প্লাসের ক্ষেত্রে আমরা দেখি যে এটা আর্গন পর্যন্ত, এবং কপারের ইলেকট্রন বিন্যাসে আর্গন 4s1 3d10 এই অবস্থায় থাকে। তো s অরবিটাল থেকে একটা ইলেকট্রন চলে যাবে, তার মানে এখানে হবে হচ্ছে 4s0 3d10। আর কপার 2+ এর ক্ষেত্রে আমরা দেখব হচ্ছে আর্গন 4s0 3d9। তো এখন অনেকে অতি উৎসাহী হয়ে বলে দিতে পারে যে কপার প্লাস এটাই হচ্ছে আমাদের সুস্থিত আয়ন, কিন্তু এটা আমাদের সুস্থিত আয়ন না। আমরা আরেকটু পরে দেখব কোনটা সুস্থিত আয়ন। অ্যাকচুয়ালি কপার 2+ হচ্ছে সুস্থিত আয়ন, কিন্তু জাস্ট ইলেকট্রন বিন্যাসের উপর ডিপেন্ড করে আমরা বলতে পারি যে কপার প্লাসটা সুস্থিত হওয়া উচিত। কিন্তু আমাদের এই বাকি তিনটা যে কনসিডারেশন, এগুলো আমাদেরকে কনসিডার করতে হবে। তো আমরা প্রথমে দেখি যে ইলেকট্রন প্রোটন রেশিওটা কি রকম। কপার প্লাসের ক্ষেত্রে আমাদের এখানে ইলেকট্রন আছে হচ্ছে 28টা, প্রোটন আছে হচ্ছে 29টা। কপার 2+ এর ক্ষেত্রে ইলেকট্রন আছে হচ্ছে 27টা, প্রোটন আছে হচ্ছে 29টা। তার মানে ইলেকট্রন প্রোটন রেশিওটা কি হওয়া উচিত? ইলেকট্রন প্রোটন রেশিওটা হওয়া উচিত প্রোটনের চেয়ে ইলেকট্রনটাকে ছোট হতে হবে। আমাদের আগের কথাবার্তা থেকে আমরা এটাই দেখছি যে আমাদের প্রোটনটাকে অবশ্যই ইলেকট্রনের চেয়ে তুলনামূলকভাবে একটু বেশি থাকতে হবে, তাহলে আমাদের এখানে আকর্ষণ বলটা বেশি হবে। তো কথা হচ্ছে এখানে প্রোটন হচ্ছে 29টা, ইলেকট্রন 27টা, তার মানে 29 জন মিলে 27 জনকে টানছে, আর এখানে 29 জন মিলে 28 জনকে টানছে। কোথায় সাইজটা কম্প্যাক্ট হবে? অবশ্যই এখানে সাইজটা কম্প্যাক্ট হবে। তার মানে কপার 2+ আমার এখানে সাইজ এবং ইলেকট্রন প্রোটন রেশিও এই দুইটা ফ্যাক্টরে উইনার, কিন্তু এখানে কিন্তু জাস্ট ইলেকট্রন বিন্যাসে উইনার। এবং আমাদের লাস্ট যে কনসিডারেশন সেটা হচ্ছে শিল্ডিং ইফেক্ট। শিল্ডিং ইফেক্ট যেখানে ছোট মৌল বা ছোট আয়ন থাকবে সেখানে শিল্ডিং ইফেক্টটা বেশি হবে। তো আমার এখানে শিল্ডিং ইফেক্টের ক্ষেত্রেও আমরা দেখতে পারবো যে কপার 2+টা হচ্ছে আমার উইনার। তার জন্য তিনটা ফ্যাক্টরকে সমর্থন করতেছে আর একটা ফ্যাক্টরকে সমর্থন করতেছে। তার জন্য আমরা বলবো কপার 2+ হচ্ছে কপারের সুস্থিত আয়ন, কপার প্লাস কপারের সুস্থিত আয়ন না। আচ্ছা, তো এরপরে আমরা দেখব হচ্ছে ম্যাঙ্গানিজের ক্ষেত্রে কি কি অবস্থা। ম্যাঙ্গানিজের ক্ষেত্রে ম্যাঙ্গানিজ হচ্ছে একটা অবস্থান্তর মৌল। ম্যাঙ্গানিজেরও আমাদের পরিবর্তনশীল জারণ অবস্থা আমরা দেখতে পারবো। ম্যাঙ্গানিজের পরিবর্তনশীল জারণ অবস্থা অনুযায়ী ম্যাঙ্গানিজ বিভিন্ন ধরনের যৌগ তৈরি করবে, আমরা একটু একটা করে দেখব। তো এই হচ্ছে কি আমাদের ম্যাঙ্গানিজ। ম্যাঙ্গানিজের একটা যৌগ, খুবই পরিচিত যৌগ, যা অর্গানিক কেমিস্ট্রি পড়ে থাকলে এই যৌগটা সামনে পড়ার কথা। এটার নাম হচ্ছে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট। এটা হচ্ছে K2MnO4, এর নাম হচ্ছে পটাশিয়াম ম্যাঙ্গানেট। পটাশিয়াম ম্যাঙ্গানেট। তারপর আমাদের থাকে হচ্ছে MnO2 ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। এটার নাম আমার আলাদা করে লেখার দরকার নেই। আরেকটা হচ্ছে আমাদের থাকে ম্যাঙ্গানিজ সালফেট। তো এক একটার ভিতরে এক এক রকম জারণ অবস্থা বিদ্যমান। আমরা যদি পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ক্ষেত্রে দেখি, এখানে ম্যাঙ্গানিজের জারণ অবস্থা হচ্ছে +7। পটাশিয়াম ম্যাঙ্গানেটের ক্ষেত্রে যদি আমরা দেখি, পটাশিয়াম ম্যাঙ্গানেটের জারণ অবস্থা হচ্ছে ম্যাঙ্গানিজের যে জারণ অবস্থা সেটা হচ্ছে গিয়ে +6। এখানে ম্যাঙ্গানিজের জারণ অবস্থা হচ্ছে +4, এখানে এটার অবস্থা হচ্ছে +2। তার মানে একই সাথে 2, 4, 6 এবং 7 সব কয়টা জারণ অবস্থায় এখানে আমরা দেখতে পাচ্ছি। সো ম্যাঙ্গানিজের অনেক রকম জারণ অবস্থার জন্য অনেক রকমের যৌগ এরা তৈরি করতে পারে। এটাও হচ্ছে একটা অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্য যে এরা অনেক রকমের যৌগ তৈরি করতে পারে, অনেক ভ্যারিয়েশনের যৌগ এরা তৈরি করতে পারে। ওকে, এরপরে আমরা দেখব হচ্ছে আমাদের লাস্ট টপিক, সেটা হচ্ছে অবস্থান্তর মৌল প্রভাবক রূপে ক্রিয়া করে।
এখন প্রভাবক রূপে ক্রিয়া করার জন্য এটা বোঝার আগে আমাদের বুঝতে হবে প্রভাবক জিনিসটা কি। প্রভাবক জিনিসটা হচ্ছে যারা রাসায়নিক বিক্রিয়ায় উপস্থিত থেকে বিক্রিয়া সংঘটনে সহায়তা করে কিন্তু বিক্রিয়াতে অংশগ্রহণ করে না। ওকে, তো প্রভাবক জিনিসটা কি? প্রভাবক জিনিসটা হচ্ছে যারা রাসায়নিক বিক্রিয়ায় উপস্থিত থাকে কিন্তু বিক্রিয়াতে তারা অংশগ্রহণ করে না, বরং বিক্রিয়াতে যেন কোনো রকমের সমস্যা না হয়, বিক্রিয়াটা যেন ঠিকমতো হয়, এটা এনশিওর করে, তাদেরকে আমরা বলি হচ্ছে প্রভাবক। এখন অবস্থান্তর মৌলের একটা বেসিক ক্যারেক্টারিস্টিক্স, এটা হচ্ছে প্রভাবক রূপে ভালো ক্রিয়া করতে পারে। তো প্রথম কথা হচ্ছে এই জিনিসটা বোঝার আগে আমাদের আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে শোষণ আর অধিশোষণ, এই দুইটার মধ্যে পার্থক্য। দুইটাই হচ্ছে আমাদের দুইটা কেমিক্যাল প্রসেস। অধিশোষণ, আমরা যদি ইংলিশ বলি, শোষণটাকে আমরা বলি হচ্ছে অ্যাবজর্পশন প্রসেস, আর অধিশোষণটাকে আমরা বলি হচ্ছে অ্যাডজর্পশন প্রসেস। ওকে, এখন দুটোর মধ্যে আমাদের বেসিক কিছু পার্থক্য আছে। প্রথম কথা, শোষণ জিনিসটা কি? শোষণ জিনিসটা হচ্ছে, ধরো তুমি খাবার খাচ্ছ ডেইলি, সেই খাবারটা তোমার পেটে চলে যাচ্ছে, সেটা কি আর বাইরে চলে আসতেছে? সেটা বায়োলজিক্যাল প্রসেসে বাইরে চলে আসতেছে, কিন্তু খাবারটা তুমি যখন খাচ্ছ সেটা তোমার ভিতরে চলে যাচ্ছে, এটা ব্যাক আসার কোনো ওয়ে নাই। সো এই জিনিসটা যেখানে হচ্ছে তুমি একটা জিনিস অ্যাবজর্ব করতেছো, পুরোটা তোমার ভিতরে নিয়ে নিচ্ছ, সেটাকে আমরা বলি হচ্ছে শোষণ। আর অধিশোষণ জিনিসটা কি? এটার একটা এক্সাম্পল হচ্ছে একটা স্পঞ্জের বার, ভিম বার, বা যে কোনো ধরনের কাপড় মাজার বার বা কাপড় কাচার বার বা প্লেট ধোয়ার বার, এগুলোকে আমরা বলি হচ্ছে অধিশোষণের জন্য বেটার মিডিয়াম। তো অধিশোষণের ক্ষেত্রে যেটা হয়, এখানে সারফেস থাকে, সারফেসের ভিতরে আমার এখানে অনেক গর্ত থাকে, এই গর্তগুলোর ভিতরে আমরা যেটাকে নিতে চাই সেটা এখানে অ্যাবজর্বড হয়ে সারফেসের উপরে থাকে। তারপর যখন আমরা ফোর্স দিলে আমার সেই জিনিসটা বাইরে চলে আসে। তো এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে অ্যাবজর্পশন প্রসেস। তো আমাদের এখানে অবস্থান্তর মৌলগুলোর ভিতরে অধিশোষণ প্রক্রিয়াটা খুবই র্যাপিডলি ঘটে। তো প্রথম কথা, এটা কেন ঘটে? আমরা তার আগে একটা রিঅ্যাকশন নিই, এটা আমাদের খুবই একটা পরিচিত রিঅ্যাকশন। এখানে আমাদের নিকেল থাকে এবং আমাদের টেম্পারেচার যদি আমরা মনে করি এটা 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াসের ভিতরে থাকে। তো আমরা টেম্পারেচার নিয়ে কথা বলবো না, আমরা কথা বলবো হচ্ছে মৌলটা নিয়ে, নিকেল। তো নিকেলের যদি আমরা ইলেকট্রন বিন্যাস দেখি, নিকেল হচ্ছে 28 আর্গন পর্যন্ত, তারপর 4s2 3d8। তো এখানে যেটা হয়, এখন বিক্রিয়াতে যেহেতু আমরা এখানে তাপ দিচ্ছি, যার ফলে ইলেকট্রন জাম্প করে। ইলেকট্রন জাম্প করলে আমার এখানে এই অরবিটালটা ফাঁকা হয়ে যায় এবং এখানে দুইটা ইলেকট্রন চলে আসে। ফলে আমার ফাঁকা ডি অরবিটালে কি হয়? ফাঁকা ডি অরবিটালে আমরা এখানে আরো অনেক রকমের ইলেকট্রন আমরা এখানে স্থান দিতে পারি। যেমন হচ্ছে এখানে আমরা এটা কি দেখি? আমরা দেখি এটা হচ্ছে ইথিন। তো ইথিনের সাথে হাইড্রোজেন বিক্রিয়া করলে আমাদের ইথেন তৈরি হয়। তো ইথিনের ভিতরে আমার এখানে ইলেকট্রন মেঘটা অনেক বেশি, সে এই ফাঁকা অবস্থায় ফাঁকা ডি অরবিটালে চলে যেতে পারে, যার ফলে ইথিনটা আমার নিকেলের ডি অরবিটালে তার ইলেকট্রনটা স্থান দিতে পারে, যার ফলে হাইড্রোজেন, এটা খুবই ছোট একটা যৌগ, খুবই ছোট একটা অণু, এই অণুটা এখানে কাছে এসে এই ইলেকট্রন মেঘের সংস্পর্শে আসতে পারে, যার ফলে আমার বিক্রিয়াটা ঘটতে পারে। আমরা আরেকটা এক্সাম্পল দেখতে পারি, সেটা হচ্ছে নাইট্রোজেন প্লাস 3H2 আয়রন পাউডারের উপস্থিতিতে এরা বিক্রিয়া করে।
বিক্রিয়া করে 2 মোল অ্যামোনিয়া তৈরি করে। তো এই ক্ষেত্রে যেটা হয়, আমার এখানে আয়রন পাউডার আমরা ইউজ করতেছি। আয়রন হচ্ছে একটা অবস্থান্তর মৌল। এখন আয়রনের যদি আমরা ইলেকট্রন বিন্যাস দেখি, আয়রন হচ্ছে 26, আর্গন 4s2 3d6। সো আমরা যখন এখানে হিট দেব, এই ইলেকট্রনগুলো নিজেদের মধ্যে রিঅ্যারেঞ্জমেন্ট করতে পারে, রিঅ্যারেঞ্জমেন্ট করে এখানে ফাঁকা ডি অরবিটাল তারা তৈরি করতে পারে। তো ফাঁকা ডি অরবিটাল তৈরি করলে কি হবে, এইখানে এই নাইট্রোজেনের সাথে মুক্তজোড় ইলেকট্রন থাকে, নাইট্রোজেনের মুক্তজোড় ইলেকট্রন থাকে, সেই মুক্তজোড় ইলেকট্রনগুলা এইখানে তার ইলেকট্রনগুলা বসাতে পারে, বসায় সে ছোট হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করতে পারে। তো এইরকম প্রসেস যেখানে হচ্ছে আমার এখানে টেম্পোরারিলি একটা জিনিস বসলো, তারপরে বিক্রিয়া শেষে ওই জিনিসটা এখানে আর নাই, সারফেস থেকে বের হয়ে গেছে, এই টাইপের প্রসেসকে আমরা বলি হচ্ছে অধিশোষণ প্রক্রিয়া বা অ্যাডজর্পশন প্রসেস। এই প্রসেসটা কেবলমাত্র অবস্থান্তর মৌলগুলো দেখাইতে পারে, এই জন্য এদেরকে অধিকভাবে রাসায়নিক বিক্রিয়ায় আমরা দেখতে পাই প্রভাবক রূপে। ওকে, তো আমাদের ডিসকাশন হচ্ছে আজকে এই পর্যন্তই। আমাদের 2টা টপিক এখনো বাকি আছে, সেটা হচ্ছে জটিল যৌগ গঠন করা এবং হচ্ছে রঙিন যৌগ গঠন করা। এগুলো আমরা সময় স্বল্পতার জন্য আজকে দেখতে পাচ্ছি না, কিন্তু তোমাদের রেসপন্স ভালো থাকলে আমরা আরো লাইভ ক্লাস নিতে পারবো। আমরা ভবিষ্যতে এই জিনিসগুলো নিয়ে আরো ডিল করব। সবাইকে শুভকামনা, আল্লাহ হাফেজ।